তো এগ্রি হিউমিক গ্র্যানুলস কি করে মাটির কতগুলো কাজের জন্য ব্যবহার হয়। প্রথম পয়েন্ট আমি যদি লিখি, মাটির জল ধারণ ক্ষমতা বাড়াচ্ছে। দ্বিতীয়, মাটির ক্ষয় রোধ করছে, পরিমাণ বাড়াচ্ছে। মাটির ক্ষয় রোধ করছে, ম্যাটার এর পরিমাণ বাড়াচ্ছে, অর্গানিক ম্যাটার মানে জৈবিক মাটির যে জৈবিক উপাদানটা সেটার পরিমাণটাকে বাড়াচ্ছে হচ্ছে এগ্রি হিউমিক গ্র্যানুল। এখন এগুলো ধীরে ধীরে বাড়ছে, তাতে কি বাড়ছে, তাতে যদি আমি ইনডাইরেক্টলি দেখি, গাছের বড় হওয়ার জন্য যে খাদ্যটা দরকার সেই খাদ্যটা গাছ কোথা থেকে নেয়, আর সালোক সংশ্লেষ কোথায় করছে, পাতায় সালোক সংশ্লেষ করছে। তার জন্য যে খাবারটা দরকার পড়ছে সেটা মাটি দিয়ে শিকড়ের মাধ্যমে টেনে নিচ্ছে, কাণ্ড দিয়ে পাতায় চলে যাচ্ছে। তো সেই মাটিতে যদি খাবার না থাকে তাহলে গাছটা বড় হতে পারবে না, এবং বড় হওয়ার সময় অনেক অসুবিধা দেখতে পাওয়া যাবে। তো যখন আমরা এগ্রি হিউমিক গ্র্যানুলস ইউজ করে নিচ্ছি, ধীরে ধীরে তার মাটির ক্ষমতা বাড়ছে, মাটির জল ধারণ ক্ষমতা বাড়ছে, এবং জলের মধ্যে কারণ কি শিকড় দিয়ে যেটা শোষণ করছে সেটা হচ্ছে জল, ওয়াটার। তো ওয়াটার যখন শোষণ করছে, সর্বপ্রথম কোথায় দরকার যদি বলি আমার, একদম মাটি যদি তৈরি করছি তারপরে বীজটা লাগাবো, তো বীজটা শোধনের জন্য আগে দরকার। কারণ কি বীজটা শোধন না হলে অঙ্কুরিত হবে না ঠিক মতো। অঙ্কুরিত হওয়ার জন্য বীজটাকে শোধন করা দরকার। দেখা যাচ্ছে আমি মাঠে বীজটা ছড়িয়ে দিলাম, চাষিরা ছড়ালে দেখা যাচ্ছে কোনো জায়গায় গাছ ঘন হয়, কোনো জায়গায় হালকা হয়ে যায়, কিন্তু সব জায়গায় তো বীজটা গেছে, কিন্তু সেই জায়গায় বীজগুলো অঙ্কুরিত হয়নি। তো সেই কারণে এগ্রি হিউমিক লিকুইড দিয়ে আমি বীজটাকে শোধন করে নেবো, যাতে তার পার্সেন্টেজটা বেড়ে যায়, সবকটা বীজ অঙ্কুরিত হয়। আপনি বীজের উপরে ডিপেন্ড করছে, এবার বিভিন্ন বীজ সাইজ অনুযায়ী ডিফারেন্স। তো সেই জন্য আমি বলি জলের মধ্যে মিশিয়ে ইউজ করতে পারে, আবার যাদের বীজগুলো একদমই ছোট সেগুলো ডাইরেক্ট ইউজ করতেও পারে। ডোজ বলছি, পুরোটাই বলবো, আস্তে আস্তে এক এক দেব। বীজ শোধন প্রথম ফার্স্ট আমরা এগ্রি হিউমিক লিকুইড নেব বীজ শোধনের জন্য। একদম ওরা যে বীজটা শোধন করছে, বীজটা শোধন কতক্ষণ ধরে করব, 30 মিনিট থেকে 1 আওয়ার, আমরা বলি 1 আওয়ার মিনিমাম শোধন করে রাখতে পারি। এক্ষেত্রে আরেকটা আমরা চাষি করতে পারি কি, সময়ের টাইম সেভ করতে পারি। কেন, বেশিরভাগ ক্ষেত্রে চাষিরা দেখবেন খেয়াল করে ওভারনাইট সোক করে, রাত্রে বীজটাকে ভিজিয়ে সকালে দিচ্ছে। সেক্ষেত্রে 1 ঘন্টা ভিজিয়ে বীজটাকে যদি দেওয়া হয় তাতেও রেজাল্টটা আপনি পাবেন। যখন বলছেন বলতে পারবেন যে 1 ঘন্টা ভিজিয়ে বীজটা ছড়ালো, রেজাল্টটা তারা পাবেন। সেকেন্ড কি, সেকেন্ড আমরা কখন করব, গাছের গ্রোথের সময়। গাছের গ্রোথের সময় এগ্রি হিউমিক লিকুইডের স্প্রেটা করব। গাছের গ্রোথে কতটা, ব্যারেলে, এবার ব্যারেল এক এক জায়গায় এক এক রকম, আমি 15 লিটার ব্যারেলের হিসাবে বলছি, ঠিক আছে? সে খেয়াল রাখবেন, কারণ কি বিভিন্ন জায়গায় কোথাও 20 লিটার ব্যারেল ইউজ করে, কোনো জায়গায় 10 লিটারের ব্যারেল ইউজ করছে, তো সেই হিসেবে আপনারা ডোজটাকে বলবেন। তো আমি বলে থাকি গাছের গ্রোথের সময় একবার দিন, তারপরে আরেকবার স্প্রে করুন, 2 বার স্প্রে করুন। আবার অনেক ক্ষেত্রে মাটির কন্ডিশনের উপর ডিপেন্ড করে হিউমিকের স্প্রেটা লক্ষ্য রাখবেন, হিউমিকের স্প্রেটা করাবেন। অনেকেই অনেক সময় যে কটা স্প্রে করছেন স্প্রের সাথে হিউমিকের ইউজটা করিয়ে স্প্রেটা করাতে পারেন চাষিদেরকে। তো এটা কেন কাজ দিচ্ছে, 15 লিটার জলে কত বললেন? 15 লিটার জলে আপনি 30 ml ইউজ করুন। তো স্প্রে হিউমিক লিকুইড বললাম, ওর সময় 20 বলি আমি। হ্যাঁ, মাটির উপর ডিপেন্ড করছে, এটা সয়েলের উপর ডিপেন্ড করছে। নিয়ে কাজ করছে, জিজ্ঞেস করবেন। তো আরেকটা জিনিস আমি তো বলে দিলাম স্প্রেটা করবেন, কিন্তু কেন স্প্রে করলে রেজাল্টটা কেন পাচ্ছি সেটা যদি অনেক সময় চাষি, এখন নতুন নিউ জেনারেশন আসছে, অনেকের কাছে অনেক প্রশ্ন আসছে, 30 অনেকের কাছে অনেক প্রশ্ন আসছে, বা আপনাকে জিজ্ঞেস করতে পারে এতে কি আছে এমন তাতে গ্রোথটা আসছে, কি জিনিস দেওয়া আছে। তো এর মধ্যে 3টে প্রোডাক্ট আছে, হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড, হিউমিক, এবং 3টে নট ল্যাব
প্রিপেয়ার তিন হিউমিক অ্যাসিড ফালভিক অ্যাসিড and humin হ্যাঁ humin 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 তো সালফিক অ্যাসিড হয়েছে লেখা তো হিউমিক অ্যাসিড সালফিক অ্যাসিড হিউমিন তিনটে ডিফারেন্ট কাজ আছে এবং এই তিনটে আপনি ল্যাবেও তৈরি করতে কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো আছে 100% অর্গানিক কি করা হচ্ছে ন্যাচারালি এক্সট্রাক্ট করা হচ্ছে হিউমিন অ্যাসিড সালফিক অ্যাসিড এন্ড হিউমিন তিনটে প্রোডাক্ট এর মধ্যে কি কাজ করে সালফিক অ্যাসিড কি কাজ করে যদি আমি বলি সালফিক অ্যাসিড অনেক সময় টেম্পারেচারের আপস এন্ড ডাউনস হয় ফিল্ডে যখন হট করে টেম্পারেচার কোনোদিন গরম হুট করে বেড়ে গেল কোনোদিন গরমটা হুট করে কমে গেল টেম্পারেচার আপ ডাউনও গাছের অনেক ক্ষতি হয়ে যায় যদি দেখা যায় ফসলের অনেক ক্ষতি হয় তো সেই ক্ষতিটাকে রোখার জন্য সালফিক অ্যাসিড দায়ী হিউমিনটা কিসের জন্য কাজ করে হিউমিন কাজ করে মাটির মধ্যে যেটা আমি বলছি খাবার গাছের বড় হওয়ার জন্য খাবারের দরকার তো সেই খাবারটাকে যাতে ধরে রাখে ঠিকমতো শিকড়ের চারিপাশে খাবারটা তো উপরে নিচে এদিক ওদিক চলে গেলে হবে না বেশি নিচে চলে গেলে হবে না তাহলে রুট সেই অবধি পৌঁছাতে পারবে না তো শিকড়ের চারপাশে যাতে খাবারটাকে ঠিকমতো ধরে রাখে সেই জন্য ধরে রাখার জন্য বেঁধে রাখার জন্য সাহায্য করে হিউমিন আর কি বেঁচে থাকলো হিউমিক অ্যাসিড কি করে শিকড় দিয়ে খাবারটাকে তো নিতে হবে খাবার তো ধরে রেখে দিয়েছে ঠিক আছে শিকড়ের গ্রোথ এবং শিকড়টা তো খাবারটাকে টেনে উপরে নেবে কাণ্ড দিয়ে কেন সালোক সংশ্লেষ করে পাতা খাবারটা তৈরি করবে গাছের চারিদিকে ছড়িয়ে দেবে যাতে গাছটা বড় হয় তো সেই আপটেক করতে বা সাকশনে মাটির মধ্যে থেকে জলটা নিউট্রিয়েন্ট মিনারেলস গুলো আপটেক করতে শোষণ করতে সাহায্য করে হিউমিক অ্যাসিড বললাম গ্রোথের সময় হিউমিক লিকুইডটা আমরা স্প্রে করছি হিউমিক আমি বলে দিচ্ছি পুরোটাই বলে দিচ্ছি আস্তে আস্তে এক এক করে বলছি পুরোটাই বলছি শুনুন আর অনেক সময় একটু আগে শুনছিলাম নোনা লেগে যাচ্ছে জমিতে নোনার সমস্যা তো পিএইচ লেভেলটা ব্যালেন্স করার জন্য আমরা হিউমিকটা ইউজ করব হিউমিক গ্র্যানুলসটা মাটিতে যখন তৈরি করছি সেই সময় ইউজ করলে কি হবে পিএইচ লেভেল যেটা আছে পিএইচ লেভেলটাও ব্যালেন্স হবে পিএইচ লেভেল ব্যালেন্সের জন্য আমরা হিউমিক গ্র্যানুলসটা মাটি তৈরির সময় ইউজ করে থাকবো ঠিক আছে Am I clear? Yes. Yes or no? Yes. সবার কাছে মনে হয় ক্লিয়ার হয়নি কিছু কোশ্চেন গ্র্যানুলস এর ডোজটা 3 নাম্বার কোনটা ম্যাম একটা তো বললেন যে হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড আর একটা হিউমিন এবার হিউমিক অ্যাসিডটা শুনলাম তারপরটা বলি ফালবিকটা প্রথমে ফালবিক বললাম ফালবিকটা টেম্পারেচার কিছু টেম্পারেচার আপে 8 কেজি একর প্রতি 8 কেজি দিন না হিউমিক গ্র্যানুলস মাটিটা তৈরি করার সময় একর প্রতি 8 কেজি দিন স্যার এখানে ম্যাক্সিমাম লোক বিঘা নিয়ে কাজ করে, একটু বিঘা মাপটা বলুন। বিঘা ওটাকে 3 বিঘা আমি মাপ করতে না একরে বলছি এটা 3 বিঘা হিসাবে বা 2.5 থেকে 3 বিঘা হিসাবে আপনারা ভাগ করে নেবেন একটু মানে জমির হিসাবটা লিখে রাখুন 1 একর উপরে লিখে রাখেন এবার আপনারা যেখানে কাজ করছেন ডিফারেন্ট রিজিয়নে আমাদের যেরকম সাউথ 24 পরগনা ওইদিকে চলে গেলে ডিফারেন্স আবার এইদিকে চলে গেলে আপনি যদি মেদিনীপুর বাঁকুড়া ওইদিকে চলে যান ওখানে হিসাবটা একটু বোলপুর এদিকে হিসাবটা একটু আলাদা অর্থাৎ 1 একর সমান 2.5 বিঘাও কোথাও ধরছে 3 বিঘাও কোথাও ধরছে আমাদের 2.5 বিঘা এবার সেটা একটু হ্যাঁ ওটাই বললাম মেদিনীপুর বাঁকুড়া বোলপুরের দিকে চলে গেলে 2.5 বিঘা হচ্ছে 900 স্কয়ার হ্যাঁ তো 33 শতক কোন জায়গায় 42 শতক কোন জায়গায় 47 শতকও হচ্ছে এভারেজ নিতে হবে হ্যাঁ এটা শসা কিউকাম্বার শসার এখন চাষ চলছে গরমের সবজি
শশার এখন প্রচুর পরিমাণে চাষ চলছে। তো শশা চাষে কি দিয়ে ইউজ করা হয়েছে? এটা এগ্রিহিউমিক লিকুইডটা দিয়ে বীজটাকে শোধন করা হয়েছে, সিড ট্রিটমেন্ট যেটাকে বলছি আমরা। বীজটাকে সিড ট্রিটমেন্ট করা হয়েছে। সিড ট্রিটমেন্ট করে 7 দিন পরে এক সাইডে আমি দেখতে পাবো ট্রিটেড সিড আর একদিকে নন ট্রিটেড সিড, মানে বীজটাকে শোধন একটা সাইডে করা হয়েছে আর একটা সাইডে করা হয়নি। তো তার গ্রোথের ডিফারেন্সটা আমরা দেখব। শিকড় বা অঙ্কুরোদ্গম যেগুলো বেরিয়েছে, অঙ্কুরোদ্গম কি হারে বেরিয়েছে, গ্রোথটা। এটা একটা দেখবো আমরা। অনেক সময় দেখা যাচ্ছে ডোজের কম বেশি, এগ্রিহিউমিক লিকুইডের ডোজটা একটু কমিয়ে দিয়েছি, একটু বাড়িয়ে দিয়েছি, সেই ডিফারেন্সটা আমরা এখানে দেখতে পাবো। এগ্রিহিউমিক লিকুইডটা আমি একটাতে কিছুই দিইনি, একটাতে 2 ml দিয়েছি, একটাতে 4 ml দিয়েছি, প্রতি লিটার জল দিয়ে করেছি, শোধন করেছি। শোধন করার পরে সেই রেজাল্টটা। আর একটা কি কাজ করতে পারি এগ্রিহিউমিক লিকুইড দিয়ে? রুট ট্রিটমেন্ট, যেগুলো নার্সারিতে হচ্ছে। নার্সারিতে কিছু কিছু যেটাকে বলে আমরা বীজতলায় চাষিরা প্রথমে বীজটাকে দিয়ে গাছটাকে কিছুটা বড় করে নিচ্ছে, তারপরে গিয়ে মেইন ফিল্ডে মূল ইয়েতে রোপণ করছে। তো রোপণ করার সময় অনেক সময় দেখা যাচ্ছে বীজটাকে শোধন করা হয়নি, বাট প্রপার গ্রোথটা ঠিক মতো নেই। তখন আমরা কি করতে পারি? রুটটাকে ট্রিটমেন্ট করতে পারি। রুটটাকে কিভাবে ট্রিটমেন্ট করব? জলের মধ্যে 1 লিটার জলে 5 ml এগ্রিহিউমিক লিকুইডটা দিলাম, দিয়ে একটা গামলার মধ্যে নিলাম, গামলার মধ্যে লিকুইডটা দিয়ে তারপরে গাছগুলো তুললাম, গাছগুলো তুলে সেখানে সেই গামলাতে দিয়ে ভিজিয়ে তারপরে আমি যখন রোপণ করছি ফিল্ডে রোপণ করে দিলাম। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখুন। 5 ml দিয়ে কাজ করুন। তারপরে এইটা একটা আমরা ধানের, কারণ কি আমরা কি রাইস, তাই তো, প্যাডি প্রচুর পরিমাণে হয়। তো এটা আমাদের এখানকার না, এটা হরিয়ানার ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট IARI এর একটা ট্রায়াল আমাদের প্রোডাক্ট নিয়ে। তো আমাদের প্রোডাক্ট নিয়ে ট্রায়ালে আমরা যদি দেখি কোন ফার্টিলাইজার একটা বলছি কোন একটাই পুরো কোনো ইউজ করা হয়নি কোনো ফার্টিলাইজার। 100% RDF যেটা দেখছেন রেগুলার ডোজ অফ ফার্টিলাইজার, মানে নরমাল যেগুলো ইউরিয়া, অ্যামোনিয়া, DAP যেগুলো ইউজ করে চাষিরা সেটা দিয়েই ইউজ করে। এবং আরেকটাতে আমরা যদি যেটা দেখতে পাচ্ছি 75%, মানে যেটা ইউজ করে রেকমেন্ডেড ডোজ তার থেকে 25% কমিয়ে দিয়েছে। এবং তার সাথে আমাদের এগ্রিহিউমিক গ্র্যানিউলসটা দিয়েছে। এটা আমি কম্পারিজনের জন্য দেখাচ্ছি ডিফারেন্সটা কতটা আসছে ইল্ডে, মানে লাস্ট ফলন যেটা আসছে সেই ফলনে কতটা ডিফারেন্স আসছে। সেই ফলনের ডিফারেন্সে যেটা আমরা কিছু ইউজ করি সেটা 39, যেটাই রেগুলার ডোজ অফ ফার্টিলাইজার মানে নরমাল ইউরিয়া, অ্যামোনিয়া ইউজ করা হচ্ছে 53.9, আর যেটা হিউমিক গ্র্যানিউলস ইউজ করা হচ্ছে এবং তার সাথে সাথে চাষি যেটা রাসায়নিক ইউজ করছে সেই খরচটাও 25% কমানো হয়েছে। তাতে তার ইল্ডও বেড়ে গেছে, মানে ফলনটা আলটিমেট যে রেজাল্টটা সেটাও বেড়ে গেছে। এটা বিভিন্ন ইউনিভার্সিটি আছে, আমাদের এখানে মোহনপুর আছে, তারপরে উত্তরবঙ্গ বলে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, মোহনপুরে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় আছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এরকম আরো বিভিন্ন স্টেটে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় আছে। তো বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন জায়গায় ট্রায়াল করেছি, প্রায় 100টা ইউনিভার্সিটিতে ট্রায়াল করেছি আলাদা আলাদা ক্রপ, আলাদা আলাদা শাক সবজি বা শস্য জাতীয় জিনিসের উপর। তো তার এখানে শুধু আমরা ইনক্রিজটা দেখাচ্ছি, কতটা ডিফারেন্সটা দেখতে পাওয়া গেছে, সেই ডিফারেন্সটা এখানে একটা গ্রাফের মধ্যে দেখানো হচ্ছে। আর আরেকটা বলছিলাম না টেম্পারেচারের আপ এন্ড ডাউন। তো এখানে একটা টমেটো গাছ, টমেটো কোন সময়কার ফসল? শীতকালে, একদম। তো শীতকালে টেম্পারেচার যদি হুট করে আমরা বাড়িয়ে দিই তাহলে কি হবে? গাছ মরে যাবে, গাছের গ্রোথ কমে যাবে। হট করে টেম্পারেচার বেড়ে গেলে গাছের গ্রোথটা দাঁড়িয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা একটা কম্পারিজন আপনাদের দেখাবো আমি এগ্রিহিউমিক দিয়ে ইউজ করে 40 ডিগ্রি টেম্পারেচার 15 দিন, টানা 40